আমি জানি এই সময়ে এসে আপনাদের ফিল্ডিং নিয়ে কথা শুনতে বা একাদশ নির্বাচন নিয়ে কথা শুনতে ভালো লাগার কথা না। খুবই বিরক্তি লাগবে যে এখন এসব আলোচনা কেন? তারপরেও এটা একটু বলা দরকার। এটা একটু বলা দরকার। প্রথমত হচ্ছে যে একাদশটা নির্বাচন হইছে, এমন না যে আমরা আসলে আমি পরে দেখলাম যে আমরা যারা কথা বলি, আমরা যারা নিউজ করি বাংলাদেশে প্রায় সবাই একই রকম একাদশ চাইছিলাম। একটু কম বেশি এদিক ওদিক কেউ একজন স্পিনার বেশি চাইছে, কেউ একজন পেসার বেশি চাইছে। কিন্তু কারো চাওয়ার সঙ্গে এই একাদশটা মিলছে বলে আমার মনে হলো না। প্রথমত এই একাদশ থেকে সোহান কিভাবে বাদ পড়ে? এটা কোনোভাবেই কোনো সায়েন্টিফিক ব্যাপার না। সোহান আজকে থাকলে উল্টায় ফেলতো, বিরাট কিছু করে ফেলতো, এই দাবি আমি করতেছি না। কিন্তু কতগুলো ব্যাপার আছে আপনার এথিক্স এবং প্রসেস ফলো করতে হবে। যে ছেলেটা সর্বশেষ যে ২ টো ম্যাচে সুযোগ পাচ্ছে মাঠে নামার, দুটোতেই ২০০ স্ট্রাইক রেটের উপরে ব্যাট করছে এবং নট আউট থেকে মাঠ ছাড়ছে। সেই ছেলেটা কোনোভাবেই ড্রপ করতে পারে না। এবং শ্রীলঙ্কার এগেইনস্টে খেলার জন্য শ্রীলঙ্কা তো মূলত ওই সময়টায় অপারেট করে স্পিন। ওই সময়টায় খেলার জন্য সোহান খুব উপযুক্ত একটা ছেলে। ফলে সোহানকে বাদ দেওয়াটা খুবই অন্যায় হয়েছে। 5th বোলার বাড়ানোর জন্য আমাদের সাজেশন ছিল হৃদয়কে বাদ দেওয়া। প্রায় সবাই এই সাজেস্ট করছেন। ওকে আপনারা সেটা না শুনে সাইফকে বাদ দিতে পারতেন, নানা রকম করতে পারতেন। 5th বোলার বাড়াইছেন, 5th বোলার বাড়াইছেন, মাহাদিকে বাড়াইছেন। খুবই ভালো লাগছে এটা, খুবই ভালো লাগছে। কিন্তু শরীফুল কেন? শরীফুল কেন স্কোয়াডে ঢুকবে? শরীফুলের স্ট্রেংথ আর শ্রীলঙ্কার স্ট্রেংথ এটা আপনারা মিলাইতে পারেন না। শরীফুলরে আমি মোটেও ছোট করতেছি না। প্রথমত ২০২৪-এর শরীফুল এখনো ফেরে নাই। ২০২৪-এর শরীফুলকে ফিরে পেতে হয়তো আমাদের আরও সময় লাগবে। আর ওই জায়গাটায় সে যেতে পারবে কিনা এর জন্য তাকে নিজেকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ফলে এরকম একটা ক্রাঞ্চ ম্যাচে যে ম্যাচে শরীফুলের এখনকার যে বোলিং এটা শ্রীলঙ্কার জন্য খেলা খুব সোজা। যে পেস ভেরিয়েশন খুব একটা করতে পারতেছে না, তার যে মূল স্ট্রেংথ এয়ারে সুইং করানো সেটা করতে পারতেছে না, ফিঙ্গারের কাজটা করতে পারতেছে না। এরকম অবস্থায় সে এমন সব স্লটে ডেলিভারি দিচ্ছে যেটা আরামসে যে কেউ মারতে পারবে। এ অবস্থায় শ্রীলঙ্কার যে ধ্বংসাত্মক টপ অর্ডার এটা সামনে শরীফুলকে পাঠায় দেওয়া মানে শরীফুলকেই আসলে বিপদে ফেলা। ফলে অনায়াসে এখানে তানজিম সাকিব খেলতে পারতো, ইভেন একটা অলরাউন্ডার হিসাবে আপনারা সাইফুদ্দিনকে নিতে পারতেন। মানে আমি এই ইকুয়েশনটা বুঝলামই না। রিশাদ কি করে বাদ পড়ে সেটাও বুঝলাম না। মানে ইকুয়েশনগুলো কিচ্ছু মিলতেছে না। 11 নিয়েই আপত্তি শুরুতেই জানায় রাখলাম। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের টিম হঠাৎ করে কি ফিল্ডিং করতে ভুলে গেল? মানে যে ছেলেগুলো ভালো ফিল্ডিং করে আজকে দেখেন ৩ ওভারে ক্রিকইনফো হিসাব দিচ্ছিল যে ৩ ওভারের ভেতরে আমরা ৪ টা ক্যাচ মিস করছি। তার ভেতরে একটা অসম্ভব ছিল। ওকে ৩ টে জেনুইন ক্যাচ মিস করছি। এবং ৩ টা ক্যাচ মিস করছে কে? একা হৃদয় ২ টো মিস করছে, তারপরে শামীম একটা মিস করছে। দুজনই বাংলাদেশের সেরা ফিল্ডার। শামীম তো এই টিমের বেস্ট ফিল্ডার। তাহলে এই মিসগুলো কেন হচ্ছে? মানে এইরকম এইটা কাকতালীয় ব্যাপার না। এখানে নিশ্চয়ই সামথিং রং। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ৩ টা ক্যাচের জন্যই দুজনকে অনেকটা দৌড়াইতে হচ্ছে। এটা তো ভাই পার্ট অফ গেম। আপনাকে ক্যাচ ধরতে গেলে আপনি যে জায়গায় দাঁড়ায় থাকবেন সবসময় ক্যাচ সেখানে আসবে না। আপনাকে পয়েন্ট থেকে কাভারে যেতে হবে। আবার লং অফ থেকে দৌড়ায় মিড অফে আসতে হবে। এগুলো তো করতে হবে। করার পরে আপনি যদি প্রপারলি বল আপনার ২ হাতে চলে আসে, এরপরে আর মিস করা চলবে না। এরপরে ওইটা আপনাকে নিতেই হবে। এটা একদম ম্যান্ডেটরি। এই মিসগুলো কেন হচ্ছে এটা আমার মনে হয় ম্যানেজমেন্টের ভাবার সময় চলে আসে। এবং মানে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম মানে এই কথাটা বললে আপনারা কিভাবে নিবেন? আমি একটা জিনিস বলি যে একটু বড় দলগুলোকে দেখে শেখানো আমাদের সময় চলে আসছে। আবার 11 নিয়ে এই কথাটা বলতেছি যে আমরা কি করি নামের পেছনে ছুটি। ধরেন আমাদের এই টিমের সবচেয়ে বড় ফাস্ট বোলার হচ্ছে তাসকিন। তাসকিন হচ্ছে লিডার অফ দ্য পেস গ্রুপ। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তাসকিনকে ওই চেয়ারটা দিতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু সময় আমাদেরকে আসলে প্রতিপক্ষ কিছু সময় না, প্রতিদিন, প্রতি ম্যাচে প্রতিপক্ষ বিবেচনা করে দল করতে হয়। আপনি যদি ইন্ডিয়ার দিকে দেখেন বা অস্ট্রেলিয়ার দিকে দেখেন, আপনি দেখবেন যে তারা কোনো 11 এ এখন আর ফিক্সড থাকে না। ওই দিনটা আসলে পৃথিবীতে নাই যে আপনি আপনার বেস্ট 11 বলে পৃথিবীতে এখন আর কিছু নাই। কোনো টিমের বেস্ট 11 বলে কিছু নাই। যে এইটা আমার বেস্ট 11
এইটা আমার বেস্ট প্লেয়ার। হ্যাঁ, ২-১ টা ক্রিকেটার থাকে যেমন শ্রীলঙ্কায় যদি আপনি বলেন কুশল মেন্ডিস, আমাদের এখানে মুস্তাফিজ, এই খেলোয়াড়রা তো খেলবেই। আসলে যেকোনো পরিস্থিতিতে টি-20 ফরম্যাটে এইসব খেলোয়াড়ের খেলতেই হবে। কিন্তু বেশিরভাগ পজিশন আপনাকে ঠিক করতে হবে নামের উপর না, প্রতিপক্ষের স্ট্রেংথ বুঝে। তাসকিন যে বোলিংটা করতেছেন, ওকে, তাসকিন উইকেট পাইছেন এবং শুরুর ব্রেক থ্রু দিচ্ছেন। কিন্তু যে পরিমাণে রান লিক করছে, সেটা একটা বড় কারণ হচ্ছে তাকে যে সময় সে বল করতে হচ্ছে, ওই সময় যে পেস ভেরিয়েশন এবং যে লেন্থে বল করা উচিত ছিল সেটা সে করতে পারে নাই। এই জিনিসটা করার জন্যই আমি বারবার বলতেছিলাম যে তানজিম সাকিবের দরকার। তানজিম সাকিবের দরকার। যদি না পারেন একটা পেসার কমায়া খেলেন। ৩ টা পেসার খেলানো খুব জরুরি ছিল না। সেক্ষেত্রে মুস্তাফিজ খেলতো, সঙ্গে সাইফুদ্দিন খেলুক বা তানজিম সাকিব খেলুক। সাইফুদ্দিন না, সেক্ষেত্রে খেলতে হতো তানজিম সাকিব, আর আপনি রিশাদকে যোগ করতেন তাসকিনকে ড্রপ করে। মানে এইটা 11টা একদমই পছন্দ হয় নাই। শেষ পর্যন্ত ফলাফলের চেয়ে আমার কাছে এই দুটো জিনিস খুব জরুরি হয়ে গেছে। যে 11টা এবং আমাদের ফিল্ডিং অ্যাপ্রোচ। মানে আমরা কি জেতার জন্য ফিল্ডিং করছি কিনা, জেতার জন্য বোলিং করছি কিনা, যে লেন্থে আমাদের বোলাররা ডেলিভারি দিছে, এইটা আমার কাছে পছন্দ হয় নাই। সরি, মানে আমি এরকম সময় এই আলোচনাটাই করব এটা প্রত্যাশা করি নাই। তারপরেও এই আলোচনাটাই আমার কাছে মনে হয়েছে যে আজকে ম্যাচে এই সময় এই আলোচনাটাই করে রাখার দরকার। সবার জন্য শুভেচ্ছা থাকলো, আগামী ম্যাচের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।